128টা কেস আপনার বিরুদ্ধে, তারপরেও রাজনীতির মাটিতে টিকে আছেন কি করে? কেসে কেসে নিয়ে বলতে গেলে তো একদিন পুরো লাগবে আমাকে ইন্টারভিউ দিতে। আপনি বিশ্বাস করতে পারেন কোনোদিন কি কলকাতা পুলিশ কিডন্যাপ করতে পারে আমার হাত দিয়ে? পুলিশ কাস্টাডিতে অত্যাচার হয়েছে? কালীঘাট কাকু থাকতো বা পার্থ চ্যাটার্জি থাকতো, যে টিএমসি সব লোকরা যে থাকতো, ওরা ফ্ল্যাটে বংলো বাড়িতে থাকতো। এই শাহজাহান, ওর বাগদা মাছ ওখান থেকে আসে, রান্না হয়, ওর জন্য আলাদা ফ্রিজ জেলের মধ্যে। আপনি তো কংগ্রেস করছিলেন, কংগ্রেস কেন ছাড়লেন? আমাকে সোমেনদা বলেছিল কি রাকেশ একটা প্রোগ্রাম করে দে, কিন্তু কোনো ঝান্ডা রাখবি না। মুসলিম সমাজ, এটা শিক্ষিত সমাজ যেটা আছে, বিজেপিকে চাইছে। আপনি একমাত্র নেতা যে হেরে গিয়েও বিজয় মিছিল বার করেছে। ডু অ্যান্ড ডাই পজিশন ছিল, মরবো না হলে জিতবো। যে বিজেপি করবে না তার মানে না কি আমি ওর কাজ করব না। 15 বছর মধ্যে 5 বছর 6 দিন আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলে রেখেছে। এই সোনা পাপ্পুকে আমি কোনোদিন চিনিনি, কোনোদিন দেখিনি। সোনা পাপ্পু কে? 26 তারিখে হঠাৎ আমার মেয়ে আমাকে ফোন করছে কি পাপা সোনা পাপ্পু 50-60টা ছেলে আমাদের অফিসে ঢুকে গেছে। আপনি আমাকে জেল খাটিয়েছেন, সেই জেলটা আপনাকে খাটতে হবে আনেওয়ালা দিনে। আজকে আমাদের অতিথি যিনি, তার কোনো আলাদা করে ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। রাকেশ সিং। রাকেশ সিং কলকাতার পরিমণ্ডলে রাজনীতি করেন এবং ভালো রকমই পরিচিত মুখ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। রাকেশ দা, আপনাকে স্বাগত। নমস্কার। আমি আগেও আপনাকে বলেছি যে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ, 128টা কেস আপনার বিরুদ্ধে, তারপরেও রাজনীতির মাটিতে টিকে আছেন কি করে? মানুষের, আপনি ভোটে দাঁড়িয়েছেন, মানুষকে বুঝিয়েছেন কি করে? সেটা মানুষের কৃপা, তারপরে আমার নেতাদের কৃপা, নেতাদের আমার বিশ্বাস কি আমি রাজনীতির মধ্যে মানে আমার জায়গাটা আমার বিজেপি পার্টি করে দিয়েছে, তাই জন্যে রাজনীতি করতে পেরেছি। যে এত কেস, মানে এখন তো পরিবর্তন হলো, এখন কি একটু একটা 128টা কেস ঠিক আছে, তার মধ্যে আপনি ভুল ব্যাখ্যা করছেন। তার মধ্যে আমরা 40টা কেস মধ্যে অ্যাকুটাল আছে, মোটামুটি 40টা কেসের মধ্যে অ্যাকুটাল আছে। তো যেটা বেঁচেছে কেসটা, সেটাও সব প্রি প্ল্যান করে, মানে কেসে কেসে নিয়ে বলতে গেলে তো একদিন পুরো লাগবে আমাকে ইন্টারভিউ দিতে। কিন্তু একটা কেস আমার সবথেকে গায়ে লাগে, সেটা হলো বিদ্যাসাগর মূর্তি ভাঙার কেস। যে দাগটা আমি মিটাতে খুব চেষ্টা করেছি কি আজকে টিএমসি পার্টির কমপ্লেনার টিএমসি ছিল, এভিডেন্স টিএমসিদের ছিল, পুলিশ টিএমসিদের ছিল, কিন্তু এই যে পলিটিক্যাল প্রোগ্রামে আর পলিটিক্স করতে জন্যে এই কেসটাকে মানে জীবিত রাখা হলো। কি বলতে পারে, এরা বহিরাগত। রাকেশ সিং একটা বিহারি, একটা বাঙালি ঐতিহ্যকে, বেঙ্গলি একটা সংস্কৃতিকে, কীর্তিকে এটা ভেঙেছে, মূর্তিটা ভেঙেছে। ওটাকে আমার সব থেকে গায়ে ওটাই লাগে। তো আমি এখন নতুন সরকার থেকে ওই বিচারটা চাইব কি আমাকে মুক্তি দেওয়া হোক, বা কেস ট্রায়ালে করে আমাকে যেটা ফলস কেস যেভাবে দেওয়া হয়েছে সেই সব লোককে সামনে নিয়ে আসা হোক, কি কেন আমাকে সিট গঠন করে আমাকে ওই কেসটা দেওয়া হলো। আমার 128টা কেসের মধ্যে অত গায়ে লাগে না, কেন কি সব ম্যাক্সিমাম পলিটিক্যাল কেস, আর্মস কেস, কিডন্যাপিং, পুলিশ কিডন্যাপিং কেস। আপনি বিশ্বাস করতে পারেন কোনোদিন কি কলকাতা পুলিশ কিডন্যাপ হতে পারে আমার হাত দিয়ে? আমার হাত দিয়ে কলকাতা পুলিশকে 5-5খানা কিডন্যাপিং কেস, পুলিশের কিডন্যাপিং, মানে যে ধারা এখন যেটা আমাকে আমার ছেলেকে রাখা হলো অর্গানাইজ ক্রাইম, মানে একটা আমার কসবা প্রপার্টি 5 বছর আগে নিলাম, সেটা না কি বলছে কি 11 মাস আগে আমি নিয়েছি। সে হাইকোর্ট মানে ডিভিশনাল বেঞ্চ জাস্টিসরা উনি বলেছেন কি এটা তো ফেক কেস, এটা তো ফেক বানানো হয়েছে। যেদিন আমি বেরোবো 6 তারিখে, যে আমি জেল থেকে বেরোবো 5 তারিখে একটা আবার কেস দেওয়া হলো কি এটা জালিয়াতি রেজিস্ট্রি করা হয়েছে, 420 করা হয়েছে। আপনি চিন্তা করতে পারবেন? এটা মমতা ব্যানার্জি সরকার। আর আজকে বলা যায় না পৃথিবী গোল থাকে, ধর্ম অধর্ম বলে পৃথিবীতে একটা শব্দ আছে, সেটা আজকে মানুষ দেখতে পাচ্ছে, বাংলা মানুষ দেখতে পাচ্ছে। আজকে আমার কষ্ট লাগছে, অভিষেক ব্যানার্জিকে ওইভাবে করা উচিত হয়নি, কিন্তু মানে এরা যে পাপ করেছে, মানে আমার তো পার্সোনালি যখন আমি একটা লড়াই ঝগড়া হোক, রাজনীতি হোক, কিন্তু পুলিশ ব্যবহার করে আমাকে দমনের চেষ্টা, একটা রাষ্ট্র শক্তি, একটা মানে রাজ্যর শক্তি একভাবে
আমার সম্পত্তি নষ্ট করে দাও, আমার সোশ্যাল অ্যাক্টিভিটিকে নষ্ট করে দাও, আমার ফ্যামিলিকে নষ্ট করে দাও, এটা যেন না হয়, কেউ না করে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কথা বলছেন, বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙলো কে? শুনুন, এখন তো কিছু লোক আমাদের বিজেপিতে আছে, নাম করে বলবো না, নাম নেওয়াটা ঠিক হবে না। সবাই জানে কে ভেঙেছিল, কে ভাঙেনি। কিন্তু বিদ্যাসাগর মূর্তি ভাঙার সময়ে আমি ছিলাম মানিকতলাতে। যখন আমি শুনলাম তখন আমি ছিলাম কাকুরগাছি মোড়ে। আর আমার গাড়িতে মানে রাজ্যর কোনো নেতা ছিল না, সে সেন্ট্রাল লিডারশিপ, শিবপ্রকাশজি ছিলেন, কৈলাসজি ছিলেন, আর অরবিন্দ মেননজি ছিলেন। আর আমি ড্রাইভ করছিলাম, কেন কি ওই হইচইতে সবার গাড়িটা এদিকে ওদিকে হয়ে গেছে। অমিত শাহ হোটেলে চলে গেলেন, আমরা এয়ারপোর্ট। তখন যখন টিভিতে আসতে আরম্ভ করলো রাকেশ সিং ভেঙেছে, আমাকে কৈলাসজি বললেন আর শিবপ্রকাশজি বললেন কি চলো তুমি দিল্লি চলো। আমাকে দিল্লি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো 3 দিন পর। তো আমি তো জানিনি, দেখিনি, এত সিসিটিভি ফুটেজ ছিল, সেটাই কষ্ট লাগে। আর 128 কেস মধ্যে আমার আর অন্য কেসের মধ্যে অত নেই। দ্বিতীয় কথা ছিল কি, বাহুবলী আপনি আমাকে ইন্ট্রোডিউস করার সময় আপনি আমাকে একটা চিমটিটা কেটে দিলেন কি বাহুবলী বাহুবলী। না, আমি বলিনি, অনেকে বলে যে বাহুবলী নেতা। হ্যাঁ, আমি বুঝতে পারি না কি বাহুবলী হ্যাঁ বিহারে বলা যায়, আপনার ইউপিতে বলা যায়, কিন্তু বেঙ্গলের বাহুবলী পলিটিক্সটা মানবে না কেউ। তো হ্যাঁ, বাহুবলী টিএমসি বিরুদ্ধে ছিলাম, ওর পুলিশের বিরুদ্ধে ছিলাম, কোনোদিন মাথা নত করিনি। তার জন্য যদি আমার নাম বাহুবলী বলে তো সেটা আমি মেনে নিব। কেন কি লালবাজারে আমি কোনোদিন হেনস্থা হয়নি, পুলিশ সাথে লকআপেও আমি লড়েছি, ওইভাবে লড়েছি যেভাবে আমার সম্মান আছে, সম্মানকে ক্ষতি করে কম্প্রোমাইজ করিনি কোনোদিন। যেরকম লকআপে রাখা হয়, যেরকম মানে আপনাকে বেইজ্জতি করা হয়, যেরকম আপনাকে প্রতারিত করা হয়, মেন্টাল টর্চার করা হয়, সেই সব লড়াইটা আমি পুলিশের বিরুদ্ধে লড়েছি, লকআপের ভিতরে আর সেকশনের বিরুদ্ধে, লালবাজার ভেতরে, যেটা আপনার অন ক্যামেরা ওসব দেখা যায় না, ওসব বলা যায় না। খালি প্রেস হলো, বলে দিল এই ধারাতে রাকেশ সিংকে হেফাজতে নিলাম। বলুন তো, আমি জেলে আছি, এই কেসটা কোনোদিন মানা যায়? আমি জেলে আছি 8 মাস ধরে, তার মাঝখানে 20 ফিট গর্ত খুদে জেসিপি থেকে 12টা পিস্টল বের করে দিল আমার জমিন পিছন দিয়ে, 40খানা গুলি আর 12টা পিস্টল, তার মধ্যে আমার ছেলে নাম, তার মধ্যে আমার নাম, তার মধ্যে আমার মেয়ে নাম, তার মধ্যে আমার যে ড্রাইভারের নাম, তার মধ্যে আমার চাকরের নাম। এইসব মানুষ বুঝেছে, তারই বদলাটা নিয়েছে। পুলিশ কাস্টাডিতে অত্যাচার হয়েছে, চেষ্টা হয়েছে কিন্তু করতে পারিনি। জেলে চেষ্টা হয়েছে, কিরকম? জেলে আমাকে মারার চেষ্টা হয়েছে। জেলের অনেক জিনিস আমার কাছে এভিডেন্স আছে, এখন অনেক এভিডেন্স আছে। কিরকম? যেরকম মানে কি, একটা সিসিটিভি লাগিয়ে এদেরকে খুশি করতে জন্য বসকে মানে আপনাকে ওইসব বললে মানে আমার খুব হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। যেরকম সাধারণ একটা কয়েদি সাথে রাখার, সেলে রাখার, ওখানে মেন্টালি টর্চার অনেক আছে। খাওয়া, আজকে টিএমসিরা ওখানেও, যে কালীঘাট কাকু থাকতো বা পার্থ চ্যাটার্জি থাকতো, যে টিএমসি সব লোকরা যে থাকতো, ওরা ফ্ল্যাটে বংলো বাড়িতে থাকতো, ওদের লকআপ টাইম আলাদা, ওদের কাছে সব ফ্যাসিলিটি, বাড়ি, বউ, বাচ্চা সবাই আসতো। সুপারিনটেন্ডেন্ট রুমে একটা ফ্ল্যাট বানানো হয়েছিল। সে সব আজকে যে সুপার সাসপেন্ড হয়েছে আর যে জেলার সাসপেন্ড হয়েছে, সব কীর্তিগুলো, অনেক কীর্তিগুলো আজকে আমার কাছে এভিডেন্স আছে। তো ওই ফ্যাসিলিটির মধ্যে আমাকে যে কোনা এক ঘরে রাখা হবে, আমার উপরে এত মার্কিং করা হবে, ম্যান টু ম্যান মার্কিং হয় না, ফুটবল খেলা হয় তো ম্যান টু ম্যান মার্কিং, কি একে ঘুরতে দেওয়া যাবে না, একে ভালো মানে খাওয়া দিতে হবে না, একে কিভাবে মেন্টাল টর্চার করা হবে, সেই সব জিনিসটা চলেছে 8 মাস। পার্থ চ্যাটার্জি কালীঘাটের কাকু যখন জেলে ছিল তখন আপনিও প্রেসিডেন্সি জেলেই ছিলেন। হ্যাঁ, ওদের জন্য কি কি ফ্যাসিলিটি ছিল? ওর জন্য ফ্যাসিলিটি আপনার 2 বেডরুমে বাংলো ছিল। ওরা 10টার সময় মানে জেল প্রিমাইসেসের মধ্যে? প্রিমিসেসের মধ্যে, হসপিটালে ওরা আলাদা। ওখানে কেউ মশা যেতে পারবে না, ওখানে কোনো মানে কেউ যেতে পারবে না। তখনও আমি ওখানে সব জিনিসটা নিয়ে এসেছি যেখানে কাকু থাকতো।
সব এভিডেন্সটা আমি নিয়ে এসেছি, আর আপনাকে দেবো আমি, আপনি মানুষকে এ করবেন কি। আজকে আমার ছেলে যখন ছিল, এখন এই তো 4-5 দিন আগে বেরিয়েছে, আমার ছেলের সার্চিং হয়েছে, একটা সেভিংটাই ছিল তখন ও নিয়েছে। তো আমরুল যেটা ছেলে বেরোলো বললো कि बहुत अब तो बीजेपी का गवर्नमेंट आने से का मतलब समझ में आ रहा है कि जेल क्या होता है। জেল মানে একটা পানিশমেন্ট। আজকে জেলে যদি আপনার সেই সুবিধাটা দিয়ে দিই যেটা বাড়ির সুবিধা, যেরকম মদন মিত্র জেল খেটেছেন, কৌস্তব কলকাতা টিভি যেরকম জেল খেটেছে, এরা জেল খাটেনি, এরা পিকনিক করে এসছে, এবার জেল খাটা হচ্ছে। এই শাহজাহান, ওর বাগদা মাছ ওখান থেকে আসে, রান্না হয়, ওর জন্য আলাদা ফ্রিজ জেলের মধ্যে। সবার একটা স্ট্যান্ডার্ড আছে, কে কত টাকা দেবে বেশি। 10 লাখ টাকা একটা খুব ভালো বিজনেসম্যান, নাম বলবো না এখানে, ইডি কেস আছে, যত ইডি কেস সিবিআই কেস, তার একটা আলাদা ক্যাটাগরি, সবার মাসে বাঁধা আছে। কে নিত টাকা? ও সুপার, আচ্ছা, সুপার নবীন কুঞ্জু বলে একটা সুপার ছিল, মানে জেলটাকে মানে এইরকম বানিয়ে দিয়েছিল। আর যে বিজেপি করবে, মানে আপনাকে বিশ্বাস, আমি যখন এর আগে যখন জেল থেকে বেরোচ্ছি প্রতিবাদ করেছিলাম, তো আমার সাথে যে ছিল, আমাকে মারতে পারিনি, কিন্তু জেলে ভয় দেখাতে জন্যে আমার সাথে যে আমার জল নিয়ে আসতো, যে আমার কাপড় নিয়ে আসতো, তাকে বিরাট বিছিয়ে পিটেছে। এই রকম সব সময় যদি বিরোধী পার্টিকে এইভাবে, আজকে তো বুঝতে পারছে ওই বদলাটা তো এখন নেওয়া হয়নি, ওই রকম বদলাটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর আমাদের সভাপতি এইভাবে হাত পা মুখ চোখ সব বন্ধ করে দিয়েছে, না কিছু করা যাবে না। উল্টে আমাদের নামে কমপ্লেন হচ্ছে। আজকে আমি এখানে বসে আছি, আমার নামে সভাপতির কাছে, আমার নামে মুখ্যমন্ত্রীর কাছে একটা ভিডিও চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে ভিডিও পাঠাচ্ছেন কি রাকেশজি এটাকে দেখতে হবে আপনাকে, রাকেশজি এই ভায়োলেন্সটা না হয়, হচ্ছে না কিন্তু এতটা স্ট্রিক্ট। আর আপনাকে কি বলবো, আজকে মুখ্যমন্ত্রী 12 কোটি লোকের মুখ্যমন্ত্রী, আজকে ওনার বিধানসভা ভবানীপুর, ওখানে আমার নামে ইচ্ছা করে, তার মধ্যে আমাদেরও কিছু লোক আছে যে রাকেশ সিংকে যে দেখতে সহ্য করতে পারছে না, মানে তো সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ওই ভিডিওটা পাঠাচ্ছেন, ভিডিও পাঠিয়ে বলছেন, কিন্তু ওইসব ঘটনা হয়নি। মানে রাকেশ সিংকে কিভাবে ডিফেম করা যায়। আপনি তো ব্যবসা করেন, হ্যাঁ আপনি ব্যবসা করেন, কিন্তু আপনি তো ভালোই ছিলেন, আপনি তো কংগ্রেস করতেন। আজকেও আমার ছেলে মেয়ে ইলেকশন পরেও আমাদের বাড়িতে একটা সিস্টেম আছে কি ডিনারটা একসাথে আমরা করি, যে যেখানে থাকবে রাত্রিবেলা একটা আসবে। তো 2-3 দিন আগে আমার মেয়ে বলছে কি এবার অনেক হয়েছে, এবার রাজনীতিটা ছাড়ো, এবার তো তোমার কোনো টেনশন নেই, তোমাকে তো টিএমসি বিজেপি এইসব করবে না, তুমি একটা পাবলিকলি বলে দাও কি আর তোমার রাজনীতি করার দরকার নেই, আমরা একটু শান্তিভাবে থাকি, এটা লাইফটাকে এনজয় করি। কিন্তু মানুষের ভিড়টা, মানুষের সমাজেটা, কালকে আমি কিভাবে মুখটা লুকাবো কি ভাই আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, এক একটা লোককে বলবো রাজনীতি ছেড়ে কেন করছেন? মানুষের সেবা করতে জন্যে আমি হৃদয় দিয়ে, অন্তর মন দিয়ে তো আপনাকে বলছি কি এটা মানুষের সেবার জন্য রাজনীতিটা করছি। কি আমার জন্য যদি কোনো মন্ত্রীকে বলে দিই, কোনো মুখ্যমন্ত্রীকে বলে দিই, কোনো একটা সমাজকে বলে দিই কি ভাই একটা গরিব লোকের বা যে কোনো সুবিধা পাচ্ছি না তার জন্য যদি কিছু করে দিই, সেটার জন্য রাজনীতি। তো আপনি তো কংগ্রেস করছিলেন, কংগ্রেস কেন ছাড়লেন? কংগ্রেস টিএমসির সাথে লড়তে জন্য ছাড়লাম, কেন কি কংগ্রেস পারতো না। যখন 2018-তে ছাড়লাম, তো কৈলাসজি আমাকে মুকুলদার মাধ্যমে ডাকলেন কি আপনি একটা শ্রমিক লিডার আছেন, আপনার একটা মাস একটা ইম্প্যাক্ট আছে আমাদের কলকাতাতে, তো আপনি বিজেপি করুন। তো তখনও আমি 15 দিন ভাবলাম, আমি সঙ্গে সঙ্গে ওর কথাতে কালকে বিজেপি ধরিনি আমি। তখন আমি খুব রায় মশলা করে তখন দেখলাম কি মুসলিম সমাজরা একটু আমাকে বাধা করছে,
মুসলিম সমাজকেও আমি, কেন কি 2016-তে তো আমি কংগ্রেস ও সিপিএম জোটে লড়েছি, তো ওখানে তো আমাকে একটা মিটিং করলাম, তার মধ্যে মুসলমান সমাজরা একটু আমার সাথে ওরা কষ্ট পেয়েছে কি বিজেপি না হলে ভালো হতো, তার থেকে তো ভালো টিএমসি। কিন্তু আমি টিএমসি নীতিকে, আমি মমতা ব্যানার্জিকে প্রথম, আমি 2007 1 জুলাই আপনি কোনো নিউজ পেপার দেখবেন ফার্স্ট হেডিং, টেলিগ্রাফ, আনন্দবাজার পত্রিকা বা অন্য সব পেপার যদি খুলবেন তো ফার্স্ট পেজ আমি উনাকে জায়গা দিয়েছিলাম। ফার্স্ট রাকেশ সিং দিয়েছিল, ডিএমকে একটা ঘেরাও করেছিলাম আর 10,000 লোককে করেছিলাম। আর সে সময় আমি কংগ্রেস করতাম, উনি করতেন টিএমসি। আমাকে সোমেনদা বলেছিল কি রাকেশ একটা প্রোগ্রাম করে দে, কিন্তু কোনো ঝান্ডা রাখবি না। আমাদের অরফানগঞ্জ ইস্যুকে নিয়ে, আমার যে রোডে আমি থাকি সেই ইস্যুকে নিয়ে 1 জুলাই 2007-এ একটা প্রোগ্রাম করেছিলাম। আমাদের এখানে আমার একটা স্কুল চালাই, সোশ্যাল সার্ভিস দিই, তার মধ্যে আমি জেনারেল সেক্রেটারি। মমতা ব্যানার্জি 12 বছর এসেছিলেন, কিন্তু 2011 পর উনি কোনোদিন আজ অব্দি আসেননি। এবার আবার ওনার জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয় মনে পড়বে, কেন কি আমাদের ভবানীপুর এলাকা ওনার উত্থান ওখান দিয়ে। স্কুলে কি আমন্ত্রণ জানানো হতো নাকি? না, উনি কোনো জায়গা করবেন কি করবেন না, আমার বাচ্চাদেরকে নিয়ে উনি প্রোগ্রাম করতেন। আচ্ছা, উনি মমতা ব্যানার্জি প্রোগ্রাম করতেন। আজকে আমি অন ক্যামেরা বলছি, সেই প্রোগ্রামটা ওনার মনে আসবে। যদি কোনোভাবে ভুল করে যদি আপনার চলে আসে ইন্টারভিউ, আমার ইন্টারভিউ, তো একটা মানুষ তো সব স্মৃতি রাখে। তো এই দূরত্বটা তৈরি হলো কেন? দূরত্বটা তৈরি হলো কি, আমাকে ফলস কেস যখন দেওয়ার আরম্ভ হলো। কেন কেন মানে কারণটা কি? কেন কি যখন আমরা কংগ্রেস থেকে আলাদা হয়ে গেলাম আর টিএমসি আলাদা হয়ে গেছে, মনোজ চক্রবর্তী যখন আমাদের মন্ত্রী ছিলেন রিজাইন দিলেন, তো উনি কলকাতার মধ্যে সব থেকে বেশি আমাকে টার্গেট করলেন। আচ্ছা, সে সময় থেকে ওনার আমি টার্গেট আছি। তারপরে 5টা ওয়ার্ডে উনি হারলেন লোকসভা ইলেকশনে, তো 2024-এ 2024-এ সে একটা টার্গেট। আরে মানুষ ভোট দিচ্ছে আপনার বিরুদ্ধে। এই যে আপনি বলছেন যে আপনি যখন বিজেপি জয়েন করলেন তখন মুসলিম যারা আপনার ফলোয়াররা ছিল তারা একটুখানি তাদের একটু অভিমান হয়েছে, তো এখন তাদের সঙ্গে যোগাযোগ আছে নাকি মুসলিম কেউ আপনার কাছে না সাহায্য দেখুন, চাইতে আসে না? এই ভোটের পরে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি কি মুসলমানরা, শিক্ষিত মুসলমানরা, হিন্দুতেও শিক্ষিত অশিক্ষিত আছে, সব ধর্মে শিক্ষিত অশিক্ষিত আছে, কিন্তু মুসলিম সমাজ, একটা শিক্ষিত সমাজ যেটা আছে একটা পার্ট, আর মহিলারা বিজেপিকে চাইছে। তারা আসছে আপনার কাছে? সবাই আসছে, সবাই আসছে। কিন্তু কারণটা আছে কি, এবার মানে আজকে ধরুন কি গভর্নমেন্ট ফ্যাসিলিটি আপনাকে তো নিতে হবে। গভর্নমেন্ট ফ্যাসিলিটি আপনার খালি বিরোধ করলে তো হবে না, সেটা তো আজকে 3,000 টাকা তো মুখটা তুলে আপনাকে নিতে হবে, বা আপনার মোদিজির ফ্যাসিলিটিটা তো আপনাকে নিতে হবে, শুভেন্দু অধিকারী ফ্যাসিলিটিটা তো গভর্নমেন্ট ফ্যাসিলিটি তো আপনাকে নিতে হবে। তো তার জন্যে শিক্ষিত সমাজ এসে আমাকে অফার অনেক কিছু দিয়েছে। এবার সিএম সাথে কোনো সময় হবে তো ওনার সাথে আলাপ আলোচনা করব। উনি আমার সভাপতিকে বলবো কি আমরা কি করব, এগোবো, ওদেরকে নিয়ে কি এগোনো যাবে। কেন কি আমাদের নেতা বলছেন কি, অনেক নেতা বলেছেন কি ওখানে আমার মত মানে প্রকাশে ওই ভাবে বলতে পারছি না, কিন্তু যে বিজেপি করবে না তার মানে না কি আমি ওর কাজ করব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন এ কথা বলেন না, 140 কোটি জনতা নিয়ে বলেন। তো এটা নিয়ে একটু গভীরভাবে একটা বসা দরকার আছে পার্টিকে নিয়ে। আপনি একমাত্র নেতা যে হেরে গিয়েও বিজয় মিছিল বার করেছেন। বিজয় মিছিল তো এটা তো আমার বিজেপি সরকার এসছে বার করেছিলাম, কেন কি আমি সেদিন আমার মুডটা একটু আপসেট ছিল কি এইভাবে হারটা মেনে নিতে পারছি না, কিন্তু পুলিশ প্রশাসন যেরকম আমার ডিসি পোর্ট যেভাবে করেছিল, তো ওখানে জিতটা খুব, আর সে এখনও মমতা ব্যানার্জি খুব কাছে লোক, যে এখনও ডিসি পোর্ট আছেন, তো প্রশাসন আমাকে হেল্প করেনি, আর প্রশাসন সব টাইম আমাকে দমিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে আপনি ফিরহাদ হাকিমের ববিদার বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত এবং যথেষ্ট স্ট্রং, আপনি সমস্ত ইন্টারভিউতে বলেন, প্রচারে যাচ্ছেন বলেন। এইবারে তো ববি হাকিমের মার্জিন অনেকটাই বেড়ে গেল। না, তো ওখানে আপনাকে দেখতে হবে কি 1,67,000 ভোট আছে, ঠিক আছে, তার মধ্যে 1,00,000
12,000 ভোট আছে মুসলিমদের, তো সেখানে আমার জিতার, আর সিপিএম আর কংগ্রেস দুটোই মুসলিম ক্যান্ডিডেট দিয়েছিল, সে একটা পেয়েছে 1700 ভোট, একটা পেয়েছে 1200 ভোট। সেখানে আমার ওর ভয় দিয়ে সব মুসলমান বিজেপি এসে যাবে সব ভোট একসাথে টিএমসি নিয়ে নিয়েছে। তো সেখানে তো মানে 1,01,000 ভোট উনি নিয়ে নিয়েছেন। আমাদের 12,000 লোক হিন্দু ভোট আমাকে দেয়নি, মানে 12,000 ভোটটা মানে ফ্লাইংটা কিছু কিছু হয়েছে, কিছু লোক ভোট দেয়নি, ভোট ভালো পড়েছে, আমি 48,000 পেয়েছি। কিন্তু কেউ কেউ তো আপনাকে এলাকায় আমি বাহুবলী দিয়ে শুরু করলাম, কিন্তু অনেকে রবিনহুডও বলে। এটা জানি না, আমি রাকেশ সিং আছি, আমি এটাই নাম নিয়ে খুব খুশি থাকি। কিন্তু সেই রবিনহুডকে লোকে ভরসা করতে পারলো না, নাকি রবিনহুড মানে রাকেশ সিং যে দলের মধ্যে রয়েছে নির্বাচনের আগে পর্যন্ত সেই একটা পরিস্থিতি ছিল যে না বিজেপিকে ভোট দেওয়া যায় না, সেই বলে আপনি হেরেছেন? না, ওখানে ধর্ম নিয়ে পুরো ভোটটা হয়েছে। আচ্ছা, যেদিন ভোট ছিল সেদিন 4টা থেকে 6টা যেটা প্রক্সি হয়েছে, ভয়ঙ্কর প্রক্সি হয়েছে, আচ্ছা। এর মধ্যেও প্রক্সি হয়েছে, সেটা আমি রুখতে পারিনি। কোন এলাকায় হয়েছে? সব মেটিয়া বুরুজ, আপনি আমার সেদিন লাইভটা দেখবেন, ওখানে আমি দৌড়ে দৌড়ে লোককে আমি দেখেছি, আমি ছিলাম সেই সেটা দৌড়ে দৌড়ে আমি লোককে করেছি, মানে ওদের পিছনে আমি আঁধি তুফান মতন আমার ও সেদিন মানে ডু অ্যান্ড ডাই পজিশন ছিল, মরবো না হলে জিতবো, এটা লড়াইটা আমি লড়েছি, ওখানে কোনো কম্প্রোমাইজ না। কিন্তু ওদের সব সিচুয়েশনটা মানে এইরকমটা সেটিং ছিল ববি হাকিম, কেন কি ববি হাকিম আজও মানে ওটাও তো মানতে হবে আপনাকে কি আমার বিরুদ্ধে যেটা হেভি ওয়েট, ওর এক্সপিরিয়েন্স কিভাবে পলিটিক্স, কিভাবে একটা নেগেটিভ রেডি করার, কিভাবে একটা রাকেশ সিংকে বাজে জায়গাতে একটা ফেলে দেওয়ার, সেসব মধ্যে ওখানে আমার খামতি হয়েছে কিছু কিছু। 2021-এ ঠিক নির্বাচনের কিছুদিনের আগেই আপনাকে এনডিপিএসে অ্যারেস্ট করা হয়। হ্যাঁ, এটাও প্ল্যান ওটাই ছিল। 2021-এ যেটা হয়েছিল 2025-এটা ওটাও হলো কি আমি এটা করব না, এটা তো আমি কথা দিয়ে আমার পার্টিকে ধন্যবাদ বলাটা খুব ছোট হবে, আমাদের নেতাকে বলার ধন্যবাদ খুব ছোট হবে, যেভাবে আমাকে বের করানো হলো আর যেভাবে আমাকে লড়ানো হলো সেটা আমি নিজেকে ধন্য মনে করি। এমএলএ মন্ত্রী হওয়ার আমার খুব বড় শখ ছিল না, আমার একটা যোদ্ধা হিসাবে ময়দানে লড়েছি, আর সেই লড়াইটার মধ্যে আমি স্যাটিসফাইড আছি কি আমি লড়েছি, হার জিত হয়। এই প্রসেসটা কিভাবে হলো? আপনি তো জেলে ছিলেন, সেখান থেকে আপনি বেল পেলেন, শর্ত সাপেক্ষে বেল পেলেন, বাইরে এলেন, বিজেপি এতগুলো সিটের মধ্যে একটা সিট শুধু অ্যানাউন্স করতে বাকি রেখেছিল। আমি জানি না কি কে মুখ্য ভূমিকায় কে ছিল? মুখ্য ভূমিকার মধ্যে তো শ্রমিক ভট্টাচার্য, মাননীয় সভাপতি আর শুভেন্দু অধিকারী ছাড়া আমি বেশি লোককে জানি না বা দেখিনি। কিন্তু হাইকোর্টে যখন চিঠিটা দেখলাম কি উনি একটা আমার সভাপতি লিখে দিলেন কি আমার একটা কলকাতা পোর্ট মধ্যে পোটেন্সিয়াল ক্যান্ডিডেট আছে, তাকে আপনি অনয় বিনয় করলেন হাইকোর্ট জাস্টিসকে কি আপনি ইনাকে একটা মুক্তি দেওয়ার আপনি বিচার করুন। তখন সেই দিনই একটা বিচার হলো। 4 তারিখে আমার ফাইলিং হচ্ছে, 6 তারিখে কোনো দিন ভাবিনি একটা হাইকোর্ট রিজেক্ট একটা কেসে আবার ওই হাইকোর্ট আমাকে বেল দেবে। তো এটা হয়েছে, এটা আমাদের খুবই চেষ্টা হয়েছে পার্টি পক্ষ থেকে, সেটা আমি মুখ দিয়ে বলে আমি পার্টিকে ধন্যবাদ করে ছোট করতে পারবো না, সেটা খুব বড়। 2021-এর কথা বলছিলাম, 2021-এ যে পরিস্থিতিতে আপনাকে গ্রেপ্তার করা হলো এনডিপিএস এর খুব ছক করে, ওটার মধ্যে মুরলীধর শর্মা ছিল আইপিএস, ওটার মধ্যে মুরলীধর শর্মা ছিল। এই পুরো স্টোরিটাকে কিভাবে সাজানো হয়েছে, কিভাবে আমার পিছনে লেগেছিল সেটা মানে সে সময় আমাকে 11 মাস আর তারপরে 8 মাস। আপনার বাড়িতে সেই সময় ঢুকে বাড়িতে পুরো আমার ছেলে মেয়েকে তো ছেলেদেরকে দুজনকে আটক করে নিয়ে দুটো ছেলেকে সে সময় অ্যারেস্ট করা হয়েছিল। এই যে আপনি একটা রাজনীতি করছেন, আপনি রাজনীতি করতে গেলে অনেক বাধা বিঘ্ন উতরাই চড়াই অনেক কিছু হয়, কিন্তু যখন পরিবারের উপর আঘাত আসে, এই আপনার ছেলেও বেশ কিছুদিন, বড় ছেলে জেলে 8 মাস ছিল, 8 মাস। তো আমার মেয়েকে ছাড়া হয়নি, আমার মেয়েকে 4 দিন লালবাজার পিসি আর 2 দিন জেসি,
আপনি চিন্তা করতে পারবেন না। শেষ মানে আমার মেয়ে সেদিন কেঁদে লালবাজারে বলছে কি পাপা রাজনীতি কা রেজাল্ট দেখ রहे हैं क्या हो रहा है। আপনি ভাবতে পারছেন সে সময় একটা বাবা হয়ে আমি কি ভাবছি। সেটা দিন তো আমার ফেরত আসবে না। আমার যত জেল যাত্রা 5 বছর 15 বছর মধ্যে 5 বছর 6 দিন আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলে রেখেছেন। 5 বছর 6 দিন। পরিবারের উপর যখন অ্যাটাক হয় তখন মনে হয় কিছু যে তারপরে আপনার ভুল, আপনার কাজের ফল ভোগ করছে পরিবার। হ্যাঁ, সেটা তো হয়। আমার বাবা 82 ইয়ার্স ওল্ড, তাকে মানে এই ববি হাকিম প্রক্সি ওয়ার করালো, আমার আশ্রমকে দখল নিল, আমার স্কুলকে দখল নিল, আমার জায়গাকে দখল নিল। মানে মনে হলো আমার সব মাটিতে মিশিয়ে দিয়েছে। রাকেশ সিং ফ্যামিলি, আমি যে বেরোবো তো আমাকে জিরো দিয়ে স্টার্ট করতে হবে। আমি বেরোবো তো আমাকে জিরো দিয়ে স্টার্ট করতে হবে। মানে বাংলাদেশ মতন রাজনীতি হয়ে গেছিল। মানে আমাকে দেশ ছাড়া, মানে আমাকে বাংলা ছাড়া করতে হবে। আর আমাদের বেঙ্গলে আমার দাদুরা এসছে যখন দেশ আজাদ হয়নি আমার দাদু, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ফৌজি, আমাদের ফৌজের, আমাদের সোলজারের আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, হিস্ট্রিটা আমার দাদু রাজপুত রেজিমেন্টে ব্রিগেডিয়ার ছিলেন। আজকেও আমার দুটো ভাই, আমার পিসির দুটো ছেলে পাইলট আছে এয়ারফোর্সে। তো আমরা ওই সব ব্যাকগ্রাউন্ড ছেলে, আমার ফ্যামিলি। তো আজকে আমাকে যদি বাংলা ছাড়া করতে, যদি এই যে ডিজে বাজতো, যদি টিএমসি আসতো, আপনি ভাবতে পারছেন বাংলাতে কি হতো। গুজরাটি থাকতো না, মারওয়াড়ি থাকতো না। আর যে বেঙ্গলি বিজেপি করেছিল সে গ্রামে গঞ্জে পাড়ায় মার খেয়ে মরে যেত। নেতারা কি করবে করতো না, কিন্তু সবাইকে বাংলা ছাড়া হতে হতো এই সিচুয়েশনে। কিন্তু আজকে একটা টিএমসি লোক বলুন তো যে বলবে কি আমি বাংলা ছাড়া আছি? একটা সিঙ্গল পার্টি অফিস 2-4-5টা দখল হয়েছিল, সেটা সভাপতি মহাশয় বলেছেন সেটা রিটার্ন হয়েছে। আপনি কি বদলা নেবেন? না, বদলা নেব না। যে আইন অনুযায়ী আমাকে যত মিথ্যা কেস দিয়েছে, এই যে ফৌজদারি মামলাটার মধ্যে একটা আমাদের আইনের মধ্যে আছে, যদি কেউ ফলস কেস করে তার বিরুদ্ধে কেস করা যায়। আইপিসিতে, এখন ভারতীয় ন্যায় সংহিতাতে কেস করা যায়। আপনি আমাকে জেল খাটিয়েছেন, সেই জেলটা আপনাকে খাটতে হবে আনেওয়ালা দিনে। পুলিশ অফিসার থাকুক বা যে আমার বিরুদ্ধে যাকে দাঁড়িয়ে আপনি করিয়েছেন সে থাকুক। আপনি বলছেন কি আমার রেজিস্ট্রি নেই, আমার ফলস ডকুমেন্টস আছে, আমার সিগনেচার ডকুমেন্টস আছে, আর আমার সব অরিজিনাল আছে। তো সেটা তো বিচার করবে কোর্ট। যদি আমার ফ্যাসলা আমার পক্ষে আসে তো আমি তো মিথ্যা জেল খাটলাম, আপনাকে আমি তো কোনোদিন ছাড়বো না। এই সোনা পপ্পুকে আমি কোনোদিন চিনিনি, কোনোদিন দেখিনি। সোনা পপ্পু কে? 26 তারিখে হঠাৎ আমার মেয়ে আমাকে ফোন করছে কি পাপা সোনা পপ্পু 50-60টা ছেলে আমাদের অফিসে ঢুকে গেছে। ভাঙচুর, তার ভিডিও, তার ক্যামেরা সব ভাঙচুর হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে শুভেন্দুবাবুকে পাঠালাম কি দেখুন এটা হচ্ছে। উনি বললেন মেল করো, ফট করে মেল করো। আমি মেল দিয়েছি। তারপরে থানাতে যখন গেছি, ওই দেবনাথ ওসি আমাকে বসিয়ে, আর এই রূপেশ কুমার আইপিএস আমাকে বসিয়ে, আমার মেয়েকে, আমাকে, আমার ছেলেকে বসিয়ে দিল কি একটা অর্গানাইজড ক্রাইম করেছি আমরা, অন্য লোকের দখল করছি আমরা, আমার সম্পত্তি দখল হচ্ছে, আর বলছে অন্য লোকের সম্পত্তি দখল হচ্ছে। তো এই যে মামলার মধ্যে যে আমার সাথে যে করেছে তাকে তো আমি ছাড়বো না। মানে আইন হিসাবে আমি বদলাটা নেব। আমি ওই সব যে অত্যাচার, যে জেল আজকে শান্তনু সিনহা বিশ্বাস কি হচ্ছে বলুন তো? কালকে আমার কোর্ট ছিল, বেনসাল কোর্ট ছিল আমার, গেছি। আজকে 50 বছর বয়সে, 60 বছর বয়সে মনে হচ্ছে কালকে মরে যাবে। 5 দিনই জেল খাটার, আমরা 8 মাস বুক ফুলিয়ে জেলটা খেটেছি। কেন? অন্যায় করিনি। রাজনীতি করে যাবেন? এখনকার যে রাজনীতির যেটা হয়ে গেছে, মানে ঘৃণা জায়গা চলে গেছে। রাজনীতিটা একটা মান আর দাম যেটা আছে সেটা মানে খুব অন্য জায়গা চলে যাচ্ছে। আপনার তো রাজনীতি করারই মূল্য দিতে হলো আপনাকে। হ্যাঁ, তো তাও আপনি এখনো
না Politically এখন- active? না পলিটিক্যালি অ্যাক্টিভ আছি বলতে কি আমার শ্রমিক ইউনিয়ন নিয়ে আমি থেকেছি সব সময়। এই চিড়িয়াখানা ইউনিয়নটা কিভাবে এই সোনা পাপ্পু চিনি না জানি না এসে ভাঙচুর করে কার্তিক ব্যানার্জির সাথে 2 বছর চালালো, আর দেখুন এখন কত বড় ঘাপলা হয়েছে। কোটি কোটি টাকা ওখানে পশু পাখি আপনারা একটা খুব বড় মার্বল সেট যখন চুরি হয়েছিল চিড়িয়াখানাতে, ওয়ার্ল্ড ওয়াইড একটা নিউজ হয়েছিল কি আলিপুর চিড়িয়াখানা থেকে একটা পশু পাখি চুরি হয়ে গেছে। কিন্তু এই 3-4 বছরে 140 খানা মানে ভ্যালুয়েবল সব পশু পাখি নেই, তো ওদেরকে ছাড়বো আমরা? তার মধ্যে তো ওদের হাত আছে। শুনছি বম্বে একটা উদ্যোগপতির বাড়িতে সব ওই সব বিক্রি হয়েছে আচ্ছা, কোটি কোটি টাকাতে। তো এগুলো তদন্ত হবে নিশ্চয়ই। একদম তদন্ত করব, চিঠি দেব। এখন পরিস্থিতি বদল হয়েছে, আমার শেষ প্রশ্ন, পরিস্থিতির বদল হয়েছে, এখন আপনার পছন্দের সরকার রয়েছে, আপনি কি একটু অ্যাডভান্টেজের জায়গায় রয়েছেন? না, আমি ভগবান থেকে একটাই কামনা করি কি হে ভগবান আমাকে আজকে বিজেপি সরকার এসছে, তো আমার চালা হাঁটা, মানুষ সাথে প্রেম, মানুষ কাছে কাছে যাওয়ার, এটা কোনো দিন আমার মনের মধ্যে এটা না আসুক কোনো দিন কি আমার সরকার, আমি বিজেপি, আমি একটা নেতা, ওই অভিমান, ওই মানে সংস্কৃতি যেটা টিএমসি, একটা সাইকেল চড়া লোক নেই কিন্তু 5টা স্করপিওতে চড়ছি তো মানে একটা বড় নেতা আমার নাম, এটা আমার কোনোদিন না। মানুষের সেবার জন্য যতটুক কাছে যাই, আর হার জিত হয়, কিন্তু আমি মানুষের কাজ করতে চাই। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। যদি আমাদের এই পডকাস্ট ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।